আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এই সুদের এই অধ্যায়টা ওটাই হচ্ছে ফর্মুলা বেসড একটা অধ্যায়, এবং আমি ধরেই নিচ্ছি যে বিষয়গুলো আপনারা জানেন, মানে ফর্মুলার যে বিষয়টা এটা আপনারা জানেন বলেই ধরে নিচ্ছি। যদি আমরা ম্যাথ যখন সমাধান করব তখন সূত্রটা আমরা লিখব বা দেখাবো যে সূত্রটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে? এবং এটা বাংলাদেশ ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বাংলাদেশ ব্যাংক প্রায়ই এখান থেকে প্রশ্ন করে। এডি অফিসার, ক্যাশ অফিসার, তাদের 3টা পোস্টেই এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, এবং এমনও সময় গেছে যে এখান থেকে খুব জটিল ধরনের প্রশ্ন করছে, যেটা আমরা আগামী ক্লাসে দেখব। ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন দেখেন, এখানে বলা হচ্ছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা, এবং মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার কত? মুনাফা আসলে মানে হচ্ছে সুদে আসলে। সুদ কথাটা শুনতে খারাপ লাগে তাই মুনাফা ইউজ করছে। ঠিক আছে? 3 বছরে সুদে আসলে টাকা হচ্ছে 5,500, এবং এই মুনাফা বা সুদ হচ্ছে আসলের 3/8 অংশ হলে আসল এবং মুনাফার হার, অর্থাৎ সুদের হারটা নির্ণয় করতে বলছে, যে আপনার প্রিন্সিপাল কত এবং রেট অফ ইন্টারেস্ট কত এটা জিজ্ঞাসা করছে। এখন কথা হচ্ছে যে আপনি চাইলে এখানে খুব ইজিলি ধরে নিতে পারেন যে আপনার আসলটা আসলে কতটুকু, এটা আপনি চাইলে ধরে নিতে পারেন। কারণ আমি যে গত ক্লাসে বলছি যে বাংলা শব্দে যার সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে, ভগ্নাংশে তার অবস্থান হবে কোথায়? নিচে। এই যে আসলের সাথে র বিভক্তি যুক্ত আছে, তাহলে এই ভগ্নাংশের নিচে যে 8 লেখা আছে এটাই হচ্ছে আমার আসলের পরিমাণ। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই, যে ধরি আসল হচ্ছে 8A ধরে নেন, এখানে 8 লেখা আছে, আমরা 8A ধরলাম। আর এই যে মুনাফা, অতএব মুনাফাটা কত হবে? এই আসলের কত? এই যে 3/8, 8 8 কেটে যাবে, তাহলে থাকবে কত? 3A। ঠিক আছে? তাহলে এবার আমরা বলতে পারি যে আসল আর মুনাফা মিলে কত। তখন আপনি বলতে পারেন যে মুনাফা আসল বা সুদ আসল কত হবে? এই যে মুনাফা বা সুদ 3 টাকা, আসল হচ্ছে 8 টাকা, এই টোটাল মিলে হচ্ছে 11A টাকা। সো আমাদের এখানে সুদে আসলে যেটা 11A বলতেছি, প্রশ্নে বলতেছে যে সুদে আসলে টোটাল টাকা কত? 5,500। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই 11A ইজ ইকুয়াল টু 5,500, তাহলে এই A ইজ ইকুয়াল টু কত? 500। এখন আপনি চাইলেই আপনার মুনাফা কত, আসল কত, এটা আপনি চাইলেই বের করতে পারেন। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মুনাফা কত? 3A ছিল, তাহলে 3 ইন্টু এর মান হচ্ছে 500 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 500 তে 1,500 টাকা।
1500 টাকা, আসল ছিল হচ্ছে 8A, তাহলে 8 ইন্টু 500, 8500-তে হচ্ছে আমার 4000 টাকা, 4000 টাকা। তাহলে একটা উত্তর পেয়ে গেছি যে আসল কত, 4000। এরপর আসেন মুনাফার হার, মানে হচ্ছে সুদের হারটা নির্ণয় করতে বলছে যে সুদের হার কত। এখন আমরা লিখতে পারি যে অতএব সুদের হার, সুদের হার সমান সমান, আপনি ডিরেক্ট ফর্মুলা লাগাইতে পারেন, আমরা এখানে ডিরেক্ট ফর্মুলা লাগাবো। সুদের হার কিভাবে বের করতে হয়, 100 গুণন মোট সুদ, এখানে 3 বছরের, 3 বছর না, হ্যাঁ 3 বছরের মোট সুদ কত, এই যে আমরা বের করে রাখছি 1500 টাকা। আর নিচে কি করতে হবে, আসল, আসল কত, এই যে 4000 টাকা, গুণন সময় কত, 3 বছর। আপনি সাইড নোট দিতে পারেন যে এই যে রেট পার্সেন্ট ইজ ইকুয়াল টু এই যে 100 ইন্টু ইন্টারেস্ট। ইংরেজি হয়ে গেছে, বাংলা লিখতে হবে। সুদের হার সমান সমান 100 গুণন মোট সুদ ডিভাইডেড আসল গুণন সময়। ঠিক আছে, এটা হইতেছে সুদের হারের সূত্র, যে অনুযায়ী আমরা এই যে এখানে ফর্মুলা বসায় দিছি। তাহলে আপনি এখানে লিখতে পারেন যে 2 শূন্য কেটে দেন, এখান থেকে 2 শূন্য কাটেন, এখান থেকে 2 শূন্য কাটেন, এই শূন্য কেটে দেন, 3 5 15, 5 10 50, 4 দিয়ে 50-কে ভাগ করলে 12.5 পাওয়া যায়। তাহলে এই যে সুদের হার আসে আমার কত, 12.5%। আমি এখানে জাস্ট বুঝানোর জন্য কাটছি, আপনারা পরীক্ষার খাতায় কাটবেন না। ঠিক আছে, পরীক্ষার খাতায় এগুলো কাটার দরকার নাই, আমি জাস্ট বুঝানোর জন্য কাটছি। ঠিক আছে, উত্তর হচ্ছে 12.5%, যে সুদের হার 12.5%। বোঝা গেছে, বুঝতে পারছেন কিনা? সুদও যায় মুনাফাও তা। ঠিক আছে, মুনাফার জায়গায় সুদ লিখছি, এটা কোনো ইস্যু না, হয়ে গেছে, কারণ মুনাফা শব্দটার সাথে খুব বেশি পরিচিত না। আপনি চাইলে মুনাফা লিখতে পারেন, চাইলে সুদ লিখতে পারেন, কথা একই। অন্য মানুষ খাইলে সুদ, হাজি সাহেব যদি খায় তাহলে সেটা মুনাফা হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম। ব্যাংকে এই যে আপনারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, ব্যাংকে যখন চাকরি পাবেন, তখন যখন গ্রামে যাবেন, তখন এই জিনিসটা ফেস করতে হবে আপনাকে। আপনাকে ডিরেক্ট বলবে যে ব্যাংকে চাকরি করো, ব্যাংকের চাকরি তো হারাম। ঠিক আছে, বাংলাদেশে কোনটা হালাল, এটা হইতেছে কথা, যে হালাল কোনটা, একটা খোঁজ দেন যে এই জিনিসটা হালাল, সেই খোঁজটা তাদেরকে দিতে বলবেন। ওই যে যদি সোনালী ব্যাংকে রাখেন তাহলে সুদ, আর যদি ইসলামী ব্যাংকে রাখেন তাইলে হচ্ছে মুনাফা, মুদারাবা, আরো অনেক নাম টাম আছে। ঠিক আছে, মানে ডিরেক্ট না খেয়ে ঘুরে খাবে, এটা হচ্ছে বিষয়। 2 নম্বরে চলে যান। হ্যাঁ, প্রথম 6টা ক্লাস 8-এরই, প্রথম 6টা ক্লাস 8-এরই ম্যাথ। 2 নম্বরে যান। 2 নম্বরে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 2/5, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করুন। যে বাংলা এই জিনিসগুলো ধরা খুব মুশকিল, প্রথম চান্সে ধরতে পারা মুশকিল, যারা ইংরেজিতে প্র্যাকটিস করে করে অভ্যস্ত। এই যে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে মানে হচ্ছে সুদের হার হচ্ছে এখানে 8%। ঠিক আছে, সুদের হার কত, 8%। আগেরটার মতোই সুদে আসলে কত সেটা দেওয়া আছে, সুদ আসলের কত হবে, কত অংশ হবে, এই পুরো জিনিসটা দেওয়া আছে। তার মানে অনেকটা আগেরটার মতোই হবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি এই যে আসলের সাথে র বা এর বিভক্তি যুক্ত আছে, তার মানে ভগ্নাংশের নিচে কে, 5, এই 5ই হচ্ছে আমার আসল।
ধরি আসল হচ্ছে 5A, আর সুদ বা মুনাফা এটা হচ্ছে আপনার 2A। মুনাফা আসল কত হবে? এই যে 2A যোগ হচ্ছে 5A ইজ ইকুয়াল হচ্ছে 7A। ঠিক আছে, সো আমাদের এখানে যেটা সুদে আসলে 7A টাকা, প্রশ্নে বলতেছে যে সুদে আসলে 5,600 টাকা। তাহলে আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে 7A ইজ ইকুয়াল টু 5,600। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? 800 টাকা। এখান থেকে আপনি এখন এই যে মুনাফা বের করতে পারেন, যে অতএব মুনাফা হচ্ছে আপনার 2 ইন্টু 800, 800 দুগুণ কত হয়ে যায়? 1600 টাকা। 1600 টাকা। আর আসল হচ্ছে 5A, মানে হচ্ছে 5 ইন্টু 800 ইজ ইকুয়াল হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা আসল পাইছি, মুনাফা কত সেইটা পাইছি। এখন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে সময়টা নির্ণয় করেন। তো সুদের হার এরা দিয়ে রাখছে যে সুদের হার হচ্ছে শতকরা 8 টাকা, মানে হচ্ছে 8%। তো এখানে আমরা একটু লিখতে পারি যে দেয়া আছে সুদের হার 8%। ঠিক আছে, অতএব সময় কিভাবে বের করতে হয়? সেম একই ফর্মুলা, 100 গুণন মোট সুদ মানে হচ্ছে এই যে 1600 টাকা বের করে রাখছেন, ডিভাইডেড আসল কত? এই যে 4,000 গুণন সুদের হার কত? এই যে 8। এই যে সাইড নোট দিয়ে নেবেন যে সময় সমান হচ্ছে 100 গুণন মোট সুদ ডিভাইডেড আসল গুণন সুদের হার। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করেন। এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কেটে দেন, 0 0 কেটে দেন, 4 এখানে 4 বার যাবে, 4 2 5 2 10, তার মানে হচ্ছে 5 বছর হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কত? 5 বছর। এই 5 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন, তিনি কি বলা হচ্ছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 12,000 টাকা হবে। 6,500 টাকা 4 বছরে সুদে আসলে 8,840 হবে। ওই একই হার মুনাফায়, তো মুনাফার হার বা সুদের হার কত এটা আমি জানি না, সো এটা আগে বের করতে হবে। তো ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে সুদে আসলে 12,000 টাকা হবে। তার মানে আলটিমেটলি আমার কাছে জানতে চাইছে যে বাবা তোমার প্রিন্সিপালটা কত সেটা তুমি বের করো, মানে কোন টাকাটা সুদে আসলে 12,000 টাকা হয়ে যাবে এটা আমাকে বের করতে হবে। তো কোন টাকা মানে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন কত
এটা বের করা লাগবে। তার আগে দরকার আমার যেটা, সেটা হচ্ছে যে সুদের হার নির্ণয় করা। সুদের হারটা আগে নির্ণয় করতে হবে। তো দেখেন এখানে দেওয়াই আছে কিছু জিনিস। দেয়া আছে মুনাফা আসল কত, ৮,৮৪০। মুনাফা আসল হচ্ছে ৮,৮৪০ টাকা, এবং এখানে আসলটাও দেওয়া আছে আমার ৬,৫০০। আসল দেওয়া আছে কত, ৬,৫০০। এই ৬,৫০০ টাকায় 4 বছরে সুদে আসলে ৮,৮৪০ হয়েছে। তাহলে 4 বছরে আমি কত মুনাফা করছি এটা আমি বের করতে পারবো না এখন? খুব ইজিলি বের করতে পারবো। ৮,৮৪০ থেকে ৬,৫০০ বাদ দিলেই আমার মুনাফা কত হবে 4 বছরে, এটা আমি বের করতে পারবো। এখন লিখি যে অতএব 4 বছরের মুনাফা ৮,৮৪০ মাইনাস হচ্ছে ৬,৫০০। এটা যদি বিয়োগ করি, এইদিকে ৫০০, আচ্ছা ২,৩৪০, ২,০০০, হ্যাঁ ২,৩৪০ হবে, ২,৩৪০ টাকা হবে। এটা হচ্ছে আমার 4 বছরের সুদ। 4 বছরে আমি এত টাকা সুদ পাইছি। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এখন সুদের হার বের করতে পারি না? খুব ইজিলি বের করতে পারি। যে অতএব সুদের হার বা মুনাফার হার যেটাই বলি না কেন, সুদের হারটা কত হবে? এই যে 100 গুণন মোট সুদ, 4 বছরে কত সুদ পাইছেন? এই যে ২,৩৪০ টাকা সুদ পাইছেন। আসল কত? এই যে ৬,৫০০ টাকা, সময় হচ্ছে 4। সাইড নোট দিয়ে দিয়েন পারলে যে সুদের হার সমান সমান 100 গুণন মোট সুদ ডিভাইডেড হচ্ছে আসল গুণন এই যে সময়। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেশন করতে পারেন। এখানে ক্যালকুলেশন করলে এই 2 শূন্য এই 2 শূন্য বাদ দেন, 4 এটার ভিতরে যাবে, 4 5 20, 34, 4 7 না 4 8 32, 4 8 32, 2 শূন্য 585। তাহলে 65 আবার 585-র মধ্যে 9 7 0 540, 5 9 45, 9 বার যাবে। তার মানে এটা ওভারঅল ক্যালকুলেশন করলে আমরা এখানে সুদের হার পাবো 9, কারণ 65-তে 585-কে ভাগ করলে আমরা 9 পেয়ে যাচ্ছি, তার মানে 9%। ঠিক আছে, যেখানে সুদের হার কত, 9%। সুদের হার হচ্ছে 9%। তাহলে একটা বিষয় আমরা বের করতে পারছি যে সুদের হার 9%। এখন বলতেছে যে ওই একই হার মুনাফায়, মানে এই 9% হার সুদে কত টাকা, মানে প্রিন্সিপালটা নির্দেশ করছে যে কত টাকা 4 বছরে সুদে আসলে 12,000 টাকা হবে। এখন সুদে আসল, এই যে সুদে আসলে বা মুনাফা আসলে, এইটারে ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন থাকে, আরেকটা হচ্ছে আপনার এই যে ইন্টারেস্ট থাকে। ঠিক আছে, আরেকটা কি থাকে, ইন্টারেস্ট থাকে। এই অ্যামাউন্ট মানেই হচ্ছে সুদ আসল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আর এটা মানে তো আমরা সবাই জানি সুদ। তার মানে এই যে সুদ আসল মানে হচ্ছে সুদ আর আসলের যোগফল। সুদ আর আসলের কি যোগফল না, সুদ আর আসলের যোগফল। তো আমাকে প্রশ্নে বলতেছে যে মানে কত টাকা, মানে কত টাকা 12,000 টাকা হয়ে যাবে, তাহলে আমার মূলধন বা আসল বের করতে হবে। তা আমি যদি বলি এখন যে ধরে নেই, যে ধরি
আসল হচ্ছে আমার পি টাকা, আসল পি টাকা। প্রশ্ন মতে আমি একটু আগে দেখাইছি যে সুদাসল মানে হচ্ছে এই যে মূলধন, এই যে পি টাকা প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? এই যে পি টাকার উপরে আমি 9% হারে সুদ পাবো কত বছর? 4 বছর। তাহলে এই যে প্রিন্সিপাল আর এই যে ইন্টারেস্ট দুইটা মিলে কি হয়ে যাবে? অ্যামাউন্ট হবে বা সুদাসল হবে। প্রশ্নে সুদাসলের কথা কত বলে দিছে? 10,200। এই যে আমি লিখলাম 10,200। বোঝা গেছে? মূলধন কত আমি জানতাম না, আমি ধরে নিছি যে মূলধন হচ্ছে আমার পি টাকা। আর এই যে 10,200 এটা হচ্ছে আমার সুদাসল, মানে হচ্ছে আসল যোগ সুদ। তো আসল হচ্ছে পি টাকা আর সুদ হচ্ছে এইটা। তাহলে এই আসল আর সুদ যোগ করলে আমি কত পাবো? 10,200 পাবো। এখন আপনি ক্যালকুলেশন লাগানো, তাহলে আমরা লিখতে পারি না যে পি প্লাস 4 নং হচ্ছে 36p ডিভাইডেড হচ্ছে 100 ইজ ইকুয়াল হচ্ছে 10,200। চাইলে ছোট করা যায়, আমরা ছোট করলাম না, থাক ওই অবস্থায় থাক। তাহলে এখানে 100p প্লাস হচ্ছে 36p, নিচে এই যে 100 লসাগু ইজ ইকুয়াল কত? 10,200। তাহলে এই যে 136p ইজ ইকুয়াল টু 10,200 গুণন হচ্ছে 100। তাহলে এই যে p ইজ ইকুয়াল হোয়াট? 10,200 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 136। ঠিক আছে, 136। তাহলে 2 আর কে 3, 2 আর কে 3, 6 3 9 আর কে 10 যাবে না। তাহলে আমরা ক্যালকুলেশনটা করতে পারি এইভাবে, 4 দিয়ে দেওয়া যায়, 4 এখানে 25 হয়ে যাবে, 10,200, 4 3 4 12, 3 4 12, 4 4 16, 34, 3 34-এ 102, হাতে থেকে 3 শূন্য, 300 আর 25, তাহলে 3 25-এ 75 আর 2 শূন্য, 7,500। তার মানে এটা ক্যালকুলেশন করলে আমরা এই যে পি পেয়ে যাব কত? এই যে 7,500 পেয়ে যাব। ঠিক আছে, 7,500। তাহলে এই 7,500 টাকাটাই 4 বছরে কি হয়ে যাবে? 10,200 হয়ে যাবে। 10,000 কত হয়ে যাবে? 200 হবে। ও 12,000, দেখেন দেখছেন। আচ্ছা লিখেন, 12,000 লিখেন। ওপরে এক নজর দেখে আসছি তো, তো খেয়াল করি। 12,000, হ্যাঁ। 12,000, 12,000। আচ্ছা ক্যালকুলেশন করেন তো আবার। 12,000 গুণন 100 ডিভাইডেড 136, 4 এখানে 25 বার, 4 এখানে গেছে হচ্ছে 34 বার, 34 2 এখানে যাবে হচ্ছে 6,000, 2 এখানে যাবে 17। এই 12,000 হইলে আপনার ফ্র্যাকশন চলে আসে, 12,000 হইলে ফ্র্যাকশন চলে আসবে, বুঝতে পারছেন? 6 25-এ 150, 150-র পরে 1 2 3 0, 150-কে 17 দিয়ে ভাগ করা যাবে না, 8,823 সামথিং আসবে। এখানে আসবে হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 8,823 দশমিক এই যে 529 আসে, সো এটা 53। এখানে খুব সম্ভবত আমার টাইপিস্ট ভুল করতে পারে, আমার কাছে তো বইও নাই। 12,000, আচ্ছা 12,000-ই থাক, সমস্যা নেই। 12,000 লিখে ফেলছে যখন, খুব সম্ভবত ক্লাস 8-এর ম্যাথ এত ইয়ে হবে না, খুব সম্ভবত ওখানে ভুলই আছে, 12,000 হবে না। ঠিক আছে, যে যদি 12,000 হয় তাহলে এই যে আপনার মূলধন এত আসে, 8,823.53 টাকা। ঠিক আছে, আপনি লিখতে পারেন শেষে যে অতএব
এই যে আমরা ধরে নিছিলাম যে ওই একই আর মুনাফায় কত টাকা 4 বছরে সুদে আসলে 12,000 টাকা হবে, তাহলে আমরা লিখতে পারি যে 8,823.53 টাকা 4 বছরে সুদে আসলে 4 বছরে সুদে আসলে এই 12,000 টাকা হবে। ঠিক আছে, 12,000 টাকা হবে, এটাই উত্তর। এই 8,823 দশমিক সামথিং কিছু একটা। পরেরটাতে চলে যান, 4 নম্বর। 4-এ কি বলা হচ্ছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পরে কত মুনাফা পাবেন? দেখেন, আমার কাছে জানতে চাইছে যে প্রথম 3 মাস পরে কত মুনাফা পাবে। তার মানে সবার প্রথমে এখানে আমাকে এই রেট পার্সেন্ট বা সুদের হার নিয়ে কাজ করতে হবে, কারণ এই যে 12% এটা হচ্ছে 12 মাসের সুদ বা 1 বছরের সুদ 12%, আর প্রশ্নে আমাকে বের করতে হবে 3 মাসের সুদ কত। আমি যদি 12 মাসের সুদ বের করতে চাই তখন আমি 12% বলতে পারবো সুদের হার, কিন্তু যখনই আমি 3 মাসের সুদ বের করতে যাব তখন আর সুদের হার আমার 12% রাখলে চলবে না। তাহলে 3 মাসের সুদের হার কত এইটা আগে বের করতে হবে। দেখেন, আমরা লিখতে পারি যে এখানে বার্ষিক বা 12 মাসের সুদের হার কত দেওয়া আছে? 12% দেওয়া আছে। আমার টার্গেট হচ্ছে 3 মাসের সুদের হার বের করা, কারণ আমাকে বলছে যে 3 মাসের সুদ কত হবে সেটা বের করো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 3 মাসের সুদের হার কত হবে? এই যে 12 গুণন 3 ডিভাইডেড হচ্ছে 12, 12 ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু থাকবে 3, তার মানে 3%। সহজ হিসাব। এখন আমি যে 3% হারে সুদ পাবো কোন টাকার উপরে পাবো? ওই যে আপনাকে বলে দিছে যে 10 লাখ টাকা সে ব্যাংকে রাখছে, এখান থেকে সুদ পাবে। তাহলে প্রথম 3 মাসে মুনাফা কত আসবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রথম 3 মাস পর মুনাফা পাবেন কতটুকু? 10 লাখ। 10 লাখ মানে হচ্ছে 10-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5 গুণন কত? 10 লাখের 3%। 3% মানে হচ্ছে 3/100। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, তাহলে 3 10-এ কত হয়ে যাবে? 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে প্রথম 3 মাস পরে উনি সুদ পাবেন 30,000 টাকা।
5 নম্বরে চলে যান। দেখেন এই যে 5 নম্বরের ম্যাথ, আমরা আজকে এই 5 নম্বরের ম্যাথটা করব, আবার আজকে এই সেম টাইপের আরেকটা ম্যাথ করব 10 নম্বরে, যেটা ব্যাংকের পরীক্ষায় আসছে, আর এটা হইতেছে ক্লাস 8 এর ম্যাথ। এই জন্য কিছু ম্যাথের মিল থাকার কারণে অনেকে ওই যে ক্লাস 8, 9, 10 এর ম্যাথের কথা বলে যে করেন, বাট ক্লাস 8, 9, 10 এ যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো 10 সেকেন্ড 15 সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে, এই ম্যাথটাই ব্যাংকে আসছিল, 10 নম্বরে আমরা যাব, এটা করব। একই ম্যাথ, শুধু ডিজিটটা আলাদা, ওইটাও নিছি আমি। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করুন। মানে এই যে 10,000 টাকা 3 বছরের জন্য যে নিছে, এখানে সুদের হার যত, এই 15,000 টাকা যে আবার 4 বছরের জন্য নিছে, এখানেও সুদের হার ঠিক ততই। তো বলতেছে যে উভয় ক্ষেত্রে সুদের হার যদি সমান হয় তাহলে সুদের হারটা কত, এটা বের করে। তাহলে আমরা যেহেতু জানি না, সো এটা ধরে নিই, যে ধরি, সুদ লিখতে পারেন, মুনাফা লিখতে পারেন, ধরি মুনাফার হার X%। প্রশ্ন মতে 10,000 টাকা 4 বছর। তাহলে এই যে প্রথমে আমি কি করছি, 10,000 টাকা ধার নিছি, কত পার্সেন্ট হার সুদে, এই যে X% হার সুদে, কয় বছরের জন্য, 3 বছরের জন্য। তাহলে এই 10,000 টাকার জন্য আমি কত টাকা সুদ দিব, আপনি বলবেন যে এই টাকাটা সুদ দিবেন। তাহলে এই টাকার সাথে প্লাস আমি আবার 15,000 টাকা ধার করছি, সেম এই X% হার সুদে, কয় বছরের জন্য, 4 বছরের জন্য। তাহলে এখান থেকে প্রাপ্ত সুদ আর এখান থেকে প্রাপ্ত সুদ, এই দুইটা সুদ যখন আমি যোগ করে দিব, প্রশ্নে বলতেছে ব্যাংকের কাছে আপনাকে দিতে হবে কত টাকা, 9,900 টাকা মুনাফা। তার মানে এই দুই জায়গা থেকে প্রাপ্ত সুদের সমষ্টি হচ্ছে এই 9,900। ঠিক আছে, এই দুইটা সুদের সমষ্টি কত, 9,900 হবে। এখন ক্যালকুলেশন করেন, এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কাটলে 300 আর x, তার মানে হচ্ছে 300x প্লাস 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 4 দেড় সাথে 600, 600 আর x, তার মানে হচ্ছে 600x ইজ ইকুয়াল হচ্ছে 9,900। তাহলে 600 আর 300 মানে হচ্ছে 900x ইজ ইকুয়াল টু 9,900। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে, 9 এর মধ্যে যাবে 11 বার, তার মানে সুদের হার কত, x ধরছিলেন, x এর মান 11। তাহলে লেখেন যে অতএব মুনাফার হার মুনাফার হার 11%। পরেরটাতে চলে যান 6 নম্বর। মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা এবং 4% হারে Y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করল। X এবং Y এর মান বের করুন। X এবং Y এর মান কত, এটা বের করতে হবে। এই প্রশ্নটাও ক্লাস 8 এর, কিন্তু দেখতে জটিল মনে হচ্ছে না, দেখতে জটিল মনে হচ্ছে। অনেকে এটা সমাধান করতে পারবে, অনেকে পারবে না। খেয়াল করে দেখেন, প্রশ্নে 2টা শর্ত দেয়া আছে। একটা হচ্ছে x টাকা 6% হারে নিবে আর y টাকা 4% হারে নিবে। এইটা বলে সে আবার বলতেছে যে মোট টাকা ধার নিছে কত, 56,000। তার মানে আমি যদি এই x টাকার সাথে এই y টাকাকে যোগ করে দেই, তাহলে আমি 56,000 টাকা পাবো। x টাকার সাথে y টাকাকে যোগ করে দিলে আমি কত পাবো,
56,000 টাকা পাবো, যেহেতু মোট ঋণের পরিমাণ আমার 56,000। আর বছর শেষে সুদ দিছে কত, 2,840 টাকা সুদ পরিশোধ করছে। তাহলে এক্স আর ওয়াই এর মান কত, এটা বের করতে হবে। তার মানে প্রশ্ন যেহেতু দুইটা শর্ত আছে, তার প্রথম শর্ত হচ্ছে এক্স আর ওয়াই যোগ করলে 56,000 টাকা পাবো। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মতে এক্স আর ওয়াই এই দুইটা যোগ করে দিলে এই যে 56,000 টাকা পাওয়া যায়। এখানে আর কোনো কিছু করা যাবে না, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় আর একটা শর্ত এখানে আছে, সেটা হচ্ছে যে 6% হারে এক্স টাকা আর 4% হারে ওয়াই টাকা নেয়, এবং এখান থেকে প্রাপ্ত সুদ দেয় কত, 2,840 টাকা। তাহলে আপনি লিখতে পারেন না যে এই যে এক্স টাকা আমি ধার নিছি, তার মানে এই যে এই এক্স এর 6%-এর সাথে যদি আমি এই যে ওয়াই টাকা ধার নিছি, ওয়াই এর 4% সুদ দিতে হবে। এই দুইটা সুদের পরিমাণ যদি আমি যোগ করে দেই তাহলে কত আসবে, এই যে প্রশ্নে বলা হচ্ছে যে 2,840 টাকা আসবে। তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারি না যে 6x ডিভাইডেড 100 প্লাস 4y ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু 2,840। তাহলে এখানে লেখা যায় 100 যদি লসাগু করি তাহলে 6x প্লাস 4y ইজ ইকুয়াল 2,840। তাহলে এই যে 6x প্লাস 4y ইজ ইকুয়াল টু 2,840-এর সাথে 100 গুণ করলে জাস্ট দুইটা শূন্য অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এই ধরনের সিচুয়েশন তো আমরা এর আগের অধ্যায়গুলোতেও ফেস করে আসছি। এখন এক্স আর ওয়াই এর মান ফাইন্ড আউট করা লাগবে। সো আমি যদি ওয়াই কে ক্যান্সেল আউট করতে চাই, 4×56 তো 224, এটা 284। আচ্ছা, আমি যদি এক্স এর মান বের করতে চাই তাহলে ওয়াই কে ক্যান্সেল আউট করতে হবে। তার মানে 1 নম্বর সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে গুণ করে 2 থেকে বিয়োগ করে দিব। তাহলে আপনি লেখেন যে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে পাই, তাহলে এইটা আগে থাকবে, এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগের কাহিনী নাই, মানে গুণের কাহিনী নাই। 6x প্লাস 4y মাইনাস প্রথমটার সাথে যদি আমরা গুণ করে দিই 4, তাহলে 4x প্লাস 4y ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 284 30 মাইনাস আর উপরে ছিল কত, 56,000, 4×56 224, 4×56 224, আর এখানে হচ্ছে 30। ক্যালকুলেশন করেন, এই যে 6x প্লাস 4y মাইনাস 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 30 কাটেন, তাহলে কাটেন মানে আপাতত রেখে দেন, তাহলে 224 284, তার মানে হচ্ছে 60 আর এখানে আছে 30, তাই না? তাহলে হবে হচ্ছে 60,000, 1 2 3। তাহলে এই যে পজিটিভ 4y এর সাথে নেগেটিভ 4y কেটে যাবে, 6x থেকে 4x বাদ দিলে আমরা পেয়ে যাব কত, 2x। তো 2x এর মান কত, এই যে 60,000, তাহলে x ইজ ইকুয়াল টু কত, 30,000। x এর মান আমরা পেয়ে গেছি যে x এর মান হচ্ছে 30,000। এখন আমাকে বলছে যে y এর মানও বের করা লাগবে। তাহলে আমরা লিখি যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে, 1 নম্বর সমীকরণ কত ছিল, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 56,000 ছিল, তাই না? তো x এর মান আমরা জানি 30,000, তাহলে এই যে 30,000 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 56,000, তাহলে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু কত, 30 20 50 56, তার মানে হচ্ছে 26,000। তাহলে লেখেন যে অতএব
নির্ণেয় মান x সমান সমান 30,000 এবং y সমান সমান হচ্ছে 26,000। এই দুটাই উত্তর, x 30 y 26। পরেরটাতে চলে যান 7 নম্বর। দেখেন 7-এ কি বলা হচ্ছে যে জনাব এক্স 60,000 টাকার ওপরে যা আয় করেন তার 10% কর প্রদান করেন, কিন্তু তিনি তার সেভিংস সার্টিফিকেটের উপরে কোনো কর প্রদান করেন না। যদি 2000 সালে তিনি কর বাবদ 7,500 টাকা প্রদান করে থাকেন এবং সেভিংস সার্টিফিকেটের উপরে 12,000 আয় করেন, তাহলে 2000 সালে তার নিট আয় কত টাকা? 2000 সালে তার নিট আয় কত, এটা জিজ্ঞাসা করছে। প্রশ্ন বুঝতে হবে, যদি বুঝতে পারেন ভাই 20 সেকেন্ডে সমাধান হয়ে যাবে, আর যদি বুঝতে না পারেন তাহলে ঝামেলা আছে। বলতেছে যে 60,000 টাকার ওপরে যা ইনকাম করবে, 60,000-এর উপরে যা ইনকাম করবে সেই ইনকামের উপরে 10% ট্যাক্স দেওয়া লাগে এবং ট্যাক্সের পরিমাণটা বলেই দিছে 7,500 টাকা। ট্যাক্সের পরিমাণ বলেই দিছে 7,500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে 60,000 টাকার ওপরে সে আরো কত টাকা ইনকাম করে, এই তথ্য প্রশ্নে দেওয়া নাই। এই তথ্য প্রশ্নে দেওয়া নাই, তার মানে এইটা আমাকে ধরে নেওয়া লাগবে। সো আমি যদি ধরে নেই এইভাবে যে ধরি জনাব এক্স 60,000 টাকার ওপর আয় করেন এ টাকা, 60,000 টাকার ওপরে সে আরো এ টাকা ইনকাম করে। এই যে এ টাকা ইনকাম করে, এই এর 10% ট্যাক্স দিবে এবং ট্যাক্সের পরিমাণ কত? 7,500। তাহলে আমি লিখতে পারি না যে প্রশ্ন মতে এই এ এর 10% 60,000-এর উপরে যা ইনকাম করে, কত করে? এ টাকা। তাহলে এই এ টাকার উপরে 10% হারে ট্যাক্স দিবে। তাহলে এ এর 10% কত? এই যে প্রশ্নে বলতেছে যে সে 7,500 টাকা ট্যাক্স দেয়, তাহলে এ এর 10% হচ্ছে এই যে 7,500। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10A ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু 7,500। তাহলে 10A ইজ ইকুয়াল টু 7,500-র সাথে 100-র 2 শূন্য, তাহলে এ ইজ ইকুয়াল টু কত? একটা শূন্য এলিমিনেট করে দিলে এই যে 75,000 টাকা। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার যে 60,000 টাকার উপরে সে কত টাকা ইনকাম করতো এটা আমরা জানতাম না, এখন জানি যে সে 75,000 টাকা ইনকাম করে। এখন আসেন এইবার তার মোট ইনকাম কত, তার মোট ইনকাম কত সেটা দেখি। তার মোট আয়, প্রথমে আয় করে কত? 60,000 টাকা প্লাস 60,000-এর উপরে আরো কত করে? এই যে বের করে রাখছি 75,000 টাকা, এইটাও ইনকাম। তারপরে বলতেছে যে সেভিং সার্টিফিকেটের উপরে 12,000 টাকা আয় করেন, তার মানে এই 12,000 হচ্ছে তার ইনকাম। এই যে 12,000, আর কোনো ইনকাম আছে এখানে? আর কোনো ইনকাম নাই। তার মানে তার মোট আয় কত? 60 12 72, 72 আর 75 মানে হচ্ছে 140, 45 47, 147 আর এই যে 3 শূন্য, 1,47,000 টাকা। এটা হচ্ছে তার মোট আয় বা মোট ইনকাম। কিন্তু প্রশ্নে চাইছে যে তার নিট আয় কত। এখানে নিট আয় কত হবে? তাহলে লেখেন যে অতএব তার নিট আয়, নিট আয় মানে বুঝাচ্ছে
এই যে ইনকাম হচ্ছে 1,47,000 টাকা, 1,47,000 টাকা ইনকাম করতে যে তাকে এই যে 7,500 টাকা ট্যাক্স দিতে হয়েছে, সেটা কোন পারপাসে দিতে হয়েছে ওটা বাদ, কিন্তু তার ইনকাম 1,47,000 ইনকাম করতে যে 7,500 টাকা সরকারকে দিতে হয়েছে, তার মানে 1,47,000 থেকে এই 7,500 অর্থাৎ ট্যাক্সের পরিমাণকে বাদ দিলেই আপনি তার নিট ইনকাম বের করতে পারবেন 1,39,500 টাকা। তাহলে 2000 সালে তার নিট ইনকাম ছিল কত? 1,39,500 টাকা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 8 নম্বর। আটে কি বলা হচ্ছে যে সুদের হার 7% থেকে হ্রাস পেয়ে 5% হওয়ায় জনাব বি এর সুদ 5 বছরে 2,100 টাকা কমে গেল। জনাব বি শুরুতে ব্যাংকে কত টাকা বিনিয়োগ করেছিলেন? দেখেন, এর আগে এরকম হয়েছিল যে আপনি হয়তো ব্যাংকে ডিপোজিট করে রাখছেন কোন একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে, তারপরে ব্যাংক তার রেট চেঞ্জ করে দিছে। হয়তো ধরে নেন যে আপনাকে বলছে যে 9% এর আপনি ডিপোজিট করছেন, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে আপনাকে হিসাব করে ওরা যে টাকা দিছে আপনি হিসাব করে দেখেন যে ওরা 9% বললো, আপনাকে 7% আর টাকা দিছে। ঠিক আছে, কারণ বিভিন্ন বিষয় আছে, যারা ব্যাংকে চাকরি করেন এখানে অনেকে আছে, তারা ভালো বুঝবেন এই বিষয়গুলো। তো এখানে সেটাই বলতেছে যে সুদের হার শুরুতে 7% ছিল, তো এই 7% থেকে যখন 5% হয়ে গেছে, মানে 2% যখন কমে গেছে, তো স্বাভাবিক ব্যাপার আপনি সুদ কম পাবেন। তো সেটাই বলতেছে যে 5 বছরে ওই মানুষটা 2,100 টাকা কম সুদ পায়। তাহলে ওই ব্যাংকে সে কত টাকা ডিপোজিট করেছিল এটা বের করে দেখান। ব্যাংকে শুরুতে কত টাকা ডিপোজিট করেছিল এটা বের করতে হবে। তার মানে এখানে শুরুতে বিনিয়োগ মানে হচ্ছে আসল কত এটা বের করতে হবে, তাই না? সো আমরা ধরে নিই যে ধরি জনাব বি শুরুতে ব্যাংকে বিনিয়োগ করেছিলেন কত টাকা আমরা জানি না, ধরে নিচ্ছি X টাকা। X টাকা আমি ডিপোজিট করছিলাম। এখন আসেন শর্ত মতে, আমি যখন ডিপোজিট করি তখন ব্যাংক আমাকে বলছে যে ভাই আপনাকে 7% হারে সুদ দিব। তাহলে এই যে X টাকা আমি ডিপোজিট করলাম 7% হার সুদে কয় বছরের জন্য? 5 বছরের জন্য। 5 বছরের জন্য। তাহলে ব্যাংক আমাকে এই টাকা সুদ দেওয়ার কথা, এই টাকাটা সুদ দেওয়ার কথা আমাকে, কিন্তু কয়েক ধরে নেন যে দেখা গেল যে ব্যাংকের সাথে চুক্তি হয়েছে 7% হারে সুদ দিবে, কিন্তু ব্যাংক আমাকে কি করলো, এই X টাকার উপরে 5% হারে সুদ দিচ্ছে, 5% হারে সুদ দিচ্ছে। এতে করে এই 5 বছরে আমার সুদের পরিমাণটা কমে যাবে, আমি সুদ কম পাবো। কত কম পাবো? বলতেছে যে এই যে 2,100 টাকা কম পাবেন। তার মানে এই যে প্রথমে যদি আমাকে 7% হারে সুদ দিত, আমি যে টাকা সুদ পাইতাম, পরবর্তীতে আমাকে 5% হারে সুদ দেওয়ার ফলে আমি আগের সুদের চেয়ে কত কম পাবো? এই যে 2,100 কম পাবো। এই যে 2,100 হয়ে গেছে। এখন আপনি সমাধান করেন। তাহলে আমরা লিখতে পারি যে 5 7 35, চাইলে ছোট করতে পারবো, অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। 5 7 35x ডিভাইডেড 100 মাইনাস 5 5 25x ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু 2,100। এখানে জাস্ট দেখানোর জন্য দেখানো, 100 লসাগু করলে এই যে 35x মাইনাস হচ্ছে 25x ইজ ইকুয়াল টু 2,100
35 থেকে 25 বাদ দিলে 10x ইজ ইকুয়াল টু 2100 সাথে আরো দুইটা শূন্য অ্যাড করে দিতে হবে, তাহলে x ইজ ইকুয়াল টু কত, একটা শূন্য এলিমিনেট হয়ে গেলে 21000 হয়ে যাবে, 21000 টাকা, তাই না? তাহলে এই যে জনাব বি শুরুতে ব্যাংকে কত টাকা বিনিয়োগ করেছিল, x টাকা, x এর মান কত, 21000। তাহলে এখানে লিখে দেন যে অতএব শুরুতে ব্যাংকে বিনিয়োগ করা হয়েছিল 21000 টাকা। 21000 টাকা, এটাই উত্তর। দেখেন আমি প্রায় মানে আমি ইন্টারেস্টের অধ্যায় পড়ানোর সময় আমি এই কথাটা বলি, কারণ এখানে যারা এখন পড়তেছেন বা যারা চাকরির চেষ্টা করতেছেন বা অনেকেই চাকরি পেয়েও যাবেন ব্যাংকে, তারপরে আবার অন্য চাকরিতে সুইচ করবেন, ব্যাংকে অনেকেরই হবে না, অন্য জায়গায় চলে যাবে বা ব্যবসা করবে, অন্য অনেক কিছু করবে, ঠিক আছে? আবার ব্যাংকে হয়ে যাওয়ার পরে 2-1 বছর ব্যাংকে চাকরি করার পর আবার অন্য প্রফেশনে চলে যাবে। আপনি যদি ব্যাংকার না হন, আপনার প্রফেশন যদি ব্যাংকিং না হয়, আর আপনি যদি খুবই বিপদে না পড়েন, তাহলে কখনোই লোন করবেন না, ব্যাংকের কাছ থেকে লোন করবেন না, ঠিক আছে? আপনি ব্যাংকার হইলে আলাদা হিসাব, কিন্তু আপনি যদি ব্যাংকার না হয়ে অন্য কোনো প্রফেশনে থাকেন এবং আপনার যদি টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি অন্য বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে ধার করবেন, কিন্তু ব্যাংকের কাছ থেকে, এনজিওর কাছ থেকে কখনোই লোনে টাকা নেবেন না, আপনার জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর মানে যত আপনজনই হোক, মেয়েরা এই জায়গাটাতে বেশি ফেসে যায়। স্বামী ও 100 কোটি টাকা লোন তুলুক, সমস্যা নাই, আপনি ওনার ওয়াইফ, আপনাকে যদি বলে যে সবকিছু তো আমাদেরই, তুমি আমার এই লোনের গ্যারান্টার হও, জীবনেও হবেন না, জীবনেও হবেন না। ও 100 কোটি টাকা লোন তুলুক না 1 লাখ টাকা লোন তুলুক, আপনি বলবেন যে তোমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে গ্যারান্টার বানাও, আমি তোমার গ্যারান্টার হব না, ঠিক আছে? যত আপন মানুষই হোক, লোনের গ্যারান্টার হবেন না, বোঝা গেছে? এবং লোন তুলবেন না ব্যাংকার না হইলে। আর ব্যাংকার হইলে আপনি 1000 কোটি টাকা লোন তোলেন, কোনো বিষয় না, কিন্তু অন্য প্রফেশনের কেউ ব্যাংকের কাছ থেকে, এনজিওর কাছ থেকে লোন নেবেন না। 2 লাখ টাকা 1 লাখ টাকা আলাদা হিসাব, কিন্তু যখনই অ্যামাউন্টটা 10-এর উপরে চলে, 10 লাখের উপরে চলে যাবে, তখন বুঝবেন যে আপনার জীবন জাহান্নাম হইতে আর বাকি নাই, ঠিক আছে? খুব বিপদে বললে ধার করবেন, কিন্তু এই কাজ করবেন না। 9 নম্বরে দেখেন, 9 নম্বরে কি বলা হচ্ছে যে অ্যানি সরল সুদে কিছু টাকা একটি ব্যাংকে জমা রাখলো, যা 2 বছর শেষে 240 টাকায় পরিণত হয় এবং সে আরো 3 বছর অপেক্ষা করার পরে মোট 300 টাকা পায়। তাহলে অ্যানি প্রথমে মূলধন হিসেবে ব্যাংকে কত টাকা জমা রেখেছিল? কথা বুঝছেন? এখানে আসল কত টাকা এইটা আমার জানতে চাইছে, ঠিক আছে? মূলধন হিসেবে ব্যাংকে কত টাকা জমা রেখেছিল সেটা বের করতে হবে। তার মানে এখানে একটা টাকা ছিল যেটা 2 বছরে 240 টাকা হয়েছে, আরো 3 বছর পরে এটা 300 টাকা হয়ে গেছে, তাহলে শুরুতে কত টাকা ছিল এটা আমার বের করা লাগবে। এই বিষয়গুলো খুব ইজি। দেখেন, আমরা যেহেতু এখানে দেওয়া আছে যে 2 বছরে ওই টাকাটা 240 টাকায় পরিণত হয়, তার মানে এটা হচ্ছে সুদ আসল, তাহলে আমরা লিখতে পারি যে দেয়া আছে দুই বছরে সুদাসল কত? 240 টাকা। এই যে প্রথমে 2 বছর, তারপরে আরো 3 বছর,
তার মানে 2 যোগ 3 সমান সমান কত? 5 বছর। প্রথমে 2, তারপরে দেখেন সে আরো 3 বছর অপেক্ষা করার পরে মোট 300 টাকা পায়। এই 300 কিন্তু সুদ আসল। তাইলে প্রথমে 2, তারপরে আরো 3 সমান সমান কত? 5 বছর। তাহলে এই যে 5 বছরে সুদ আসল কত হবে? এই যে লেখায় আছে 300 টাকা হবে। 300 টাকা হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা খুব ইজিলি বের করতে পারি না যে 5 বছরের সুদ আসল যদি 300 টাকা হয়, 2 বছরের সুদ আসল যদি 240 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ বের করা যাবে। তাহলে আপনি লেখেন যে অতএব 3 বছরের সুদ কত হবে? জাস্ট এই 300 থেকে, এই 300 থেকে এই যে 240কে বাদ দিলেই 3 বছরের সুদ পেয়ে যাবেন 60 টাকা। আপনার দরকার মূলধন, আপনি জাস্ট 2 বছরের সুদ কত সেটা বের করেন। তাহলে লেখেন যে 2 বছরের সুদ কত হবে? তাহলে আপনি বলবেন যে 60 × 2 ডিভাইডেড হচ্ছে 3, 3 20 60, 20 2 40, এই যে 40 টাকা। তার মানে এই যে শুরুতে কিছু টাকা ছিল, এই টাকা থেকে আপনি 40 টাকা সুদ পাওয়ার পরে আপনার টাকাটা 2 বছরে কত হয়েছে? 240 হয়েছে। তাহলে এই যে শুরুতে যে পি টাকা ছিল, এই পির মান আপনি বের করতে পারবেন না, বা আপনার মূলধন কত এখন আপনি বের করতে পারবেন না। 40 টাকা সুদ যোগ হওয়ার পরে সুদে আসলে 240 হয়েছে। তার মানে 240 থেকে 40 বিয়োগ করে দিলেই আমি মূলধন পেয়ে যাবো কত? 200 টাকা। তাহলে এখন লেখেন যে অতএব মূলধন হিসেবে ব্যাংকে রেখেছিল কত টাকা? এই যে 240 মাইনাস হচ্ছে 40 ইজ ইকুয়াল হচ্ছে 200 টাকা। এটাই হচ্ছে আপনার মূলধন, আসল, প্রিন্সিপাল যা বলেন, 200 টাকা। এটাই উত্তর। জীবনে আমি অনেক মানুষকে মানে এই সাফার করতে দেখছি এই ব্যাংক লোন নিয়ে, ঠিক আছে? আর ওই যে যে কথাটা বললাম যে মেয়েরা কখনোই তাদের স্বামীর ব্যাংকের লোনের গ্যারান্টার হবে না, আমি এটা খুব বাজে সিচুয়েশন দেখছি, আমি ডিভোর্স পর্যন্ত দেখছি, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু আপনার ডিভোর্স হোক আর যাই হোক, ওই মহিলা রেহাই পাবে না। লোন আপনার স্বামী দিতে মানে ব্যর্থ হইলে আপনাকে দিতে হবে, সেটা আপনি কোত্থেকে দেবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? আমি মানে আমার চোখের সামনে এরকম অসংখ্য ঘটনা ঘটছে, আমি এই জন্য বললাম আপনাদেরকে। আবার বললেন না যে ভাই আমি ছাড়া আমার স্বামীর তো কেউ নাই। ঠিক আছে, আপনি ছাড়া আপনার স্বামীর কেউ নাই। আপনার যদি আপনার বাবার তরফ থেকে কোনো জমি জমা মানে জমি জমা বিক্রি করে এনে দেন, কিন্তু কখনো এই কাজ করেন না। বা গহনা থাকলে গহনা বিক্রি করে দেন, কিন্তু কোনোদিন এই ধরনের সিচুয়েশনে আপনার সংসার নষ্ট হয়ে যাবে। অসংখ্য হাজার হাজার কেস আপনি পাবেন, হাজার হাজার কেস। আমি নিজেই দেখছি অনেক কেস এরকম। অনেকেই দেখবেন যে বিশেষ করে গ্রামে শিক্ষিত মানে মেয়ে হয়েও এই ভুলগুলো করে, যে খুব লোভে পড়ে যে অল্প দিনের বিনিয়োগে 1000 টাকায়, দেখবেন যে গ্রামে অনেক এনজিও এরকম ওত পেতে থাকে যে আপনাকে লোভ দেখাবে যে আপনি যদি আমার এখানে 1 লাখ টাকা ডিপোজিট করেন তাহলে ব্যাংক আপনাকে কয় টাকা দিবে? 700 টাকা, 800 টাকা, 900 টাকা, ধরলাম যে 1000 টাকা দেবে। কথার কথা যে আপনি যদি সোনালী ব্যাংকে 1 লাখ টাকা ডিপোজিট করেন তাহলে সোনালী ব্যাংক মাসে আপনাকে 1000 টাকা সুদ দিবে। কথার কথা বলতেছি, 1000 টাকা। তো ওরা আপনাকে বলবে যে আপা আপনি যদি আমার এখানে 1 লাখ টাকা রাখেন তাইলে আমি আপনাকে মাসে 2500 টাকা সুদ দেবো। তখন আপনি চিন্তা করবেন যে বাহ খুব ভালো, আমি 1500 টাকা বেশি পাচ্ছি, এবং তারা আপনাকে দিবেও। এটা কন্টিনিউ করবে 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে একটা মোমেন্টে দেখবেন যে আপনার সমস্ত টাকা পয়সা, শুধু আপনি না, আপনার মতো এরকম অনেক বোকা মানুষের টাকা পয়সা নিয়ে ওই এনজিও উধাও হয়ে গেছে। ঠিক আছে? এই লাস্ট কিছুদিন আগে, গত বছরই হবে, গত বছরই আমাদের এখানে একটা এনজিও এরকম
মানে খুব ভালো, বেশ 7-8 বছর থেকে খুব ধুমায়া আপনার ব্যবসা করতেছে, মানুষজন খুব কম টাকা ডিপোজিট করে অনেক বেশি টাকা পাচ্ছে, এই পাচ্ছে সেই পাচ্ছে, মানে খুব রমরমা অবস্থা। হুট করে একদিন আমি এই শহরে যাওয়ার সময় ওই আপনার ওই অফিসের সামনে দিয়ে যাইতে হয়, তো যাচ্ছি, দেখি যে প্রচন্ড ভিড়, মহিলারা বেশি কান্নাকাটি করতেছে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটছে। আমি নামলাম, নেমে আমি বিষয়গুলো মানে শুনলাম যে এই ঘটনা, ঠিক আছে, অনেক টাকা নিয়ে চলে গেছে। এবং এখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে যাদের স্বামী বিদেশ থাকে, ব্যবসা করে ঢাকায়, বা ধরেন যে ঢাকায় কোনো ছোটখাটো চাকরি করে, ঠিক আছে, ও ওখানে কষ্ট করে টাকা পাঠায়, এখানে বেশি লোভে, মানে বেশি টাকা পাওয়ার লোভে এখানে টাকা ইনভেস্ট করছে, সব টাকা। ঠিক আছে, প্রথমে সবাই একটু সন্দেহ করলেও দেখা যায় যে প্রথম যখন 2 মাস 3 মাস দিছে, তখন মানে যখন বিশ্বাসটা অর্জন করে ফেলবে, তখন আসলে তার যত জমানো টাকা আছে সব ব্যাংকের কাছ থেকে তুলে নিয়ে এসে মানুষ ওখানে রাখছে। এমনও ঘটনা ঘটছে এর আগে, এরকম হইল না যে ইসলামী ব্যাংকের সমস্ত টাকা উধাও হয়ে যাচ্ছে, তো যাদের ডিপোজিট করা ছিল তারা তখন কি করলো, ইসলামী ব্যাংক থেকে টাকা উঠানো শুরু করলো। ইসলামী ব্যাংক টাকা দিতেই পারে না, ঠিক আছে, এত লিকুইড মানে থাকে না তাদের, কোনো ব্যাংকের কাছেই থাকে না, ঠিক আছে। তারপরে অনেক কাহিনী করে টাকা পয়সা দিছে, এবং অনেক মানুষ আছে যে ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা তুলে নিয়ে এসে এখানে ইনভেস্ট করছে, ঠিক আছে। তো এই ধরনের ভুল কইরেন না কখনো। একটা জিনিস মাথায় রাখেন যে একমাত্র ব্যাংক ছাড়া আপনার টাকার মানে নিরাপদ আর কোথাও না, অন্য কোথাও আপনার টাকা নিরাপদে থাকবে না, ইভেন আপনার নিজের বাড়িতেও না। বাড়িতে টাকা রাখেন কিন্তু সেটা কম, আপনার যা প্রয়োজন সেটা, কিন্তু ম্যাক্সিমাম টাকা আপনার উদ্বৃত্ত টাকা আপনি ব্যাংকে রাখেন। ব্যাংক কখনো দেউলিয়া হয়ে, ব্যাংক বন্ধ হয়ে উঠে যাবে না, আপনার টাকা মার যাবে না। আপনার যদি এতই ভয় লাগে, আপনি আপনার সমস্ত টাকা সোনালী ব্যাংকে রাখেন ভাই, ঠিক আছে, সোনালীতে রাখেন। কারণ বাংলাদেশে যদি সব ব্যাংক বন্ধ হয়ে যায়, সোনালী খোলা থাকবে, সোনালী কখনো বন্ধ হবে না। আপনার যদি এতই ভয় থাকে অন্যান্য ব্যাংক নিয়ে, অনেকের এখন তো ভয় যে ওই ব্যাংক তো টাকা দিতে পারতেছে না, ওই ব্যাংকে এই সমস্যা সেই সমস্যা, না রকম সমস্যা, ব্যাংক যদি উঠে দেয় বন্ধ হয়ে যায় আমি কি করব। আপনার যা টাকা আছে আপনি সোনালী ব্যাংকে রাখেন, বাংলাদেশ ব্যাংকে আপনি রাখতে পারবেন না। ও যেহেতু আপনার পাবলিকের সাথে কোনো লেনদেন করে না, তাহলে আপনি সোনালীতে রাখেন, ঠিক আছে। অন্য ব্যাংকের যদি আপনার বিশ্বাস না হয়, কিন্তু কখনোই ভাই এই ধরনের কাজ কইরেন না, ঠিক আছে। মানুষ লোভে পড়ে এই ধরনের অনেক কাজ করে, মানুষ গরু বিক্রি করে, গ্রামের মানুষজন এইসব ফান্দে পড়ে, এবং এগুলা আপনি যদি আপনার এলাকায় খোঁজ নেন আপনি পাবেনই, এরকম কেস পাবেনই। যেমন এই যে এবার রোজার আগে, ঈদের আগে আপনারা পত্রিকায় দেখছেন না যে এখন নতুন সিস্টেম চালু হয়েছে, মাংস সমিতি। মানে সারা বছর তারা টাকা জমাবে, 100 টাকা 200 টাকা সপ্তাহ জমায় জমায় রোজার ঈদের আগে গরু কিনে সেই গরু জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। এরকম 1.5 কোটি টাকা নিয়ে ভেঙে গেছে, 70 লাখ টাকা নিয়ে ভেঙে গেছে, 1 কোটি টাকা নিয়ে ভেঙে গেছে, ঠিক আছে। এরকম কাজ কইরেন না ভাই, আপনি নিজের কাছে জমান। আপনার যদি এতই মাংস খাওয়ার প্রয়োজন হয় নিজের কাছে জমান, ব্যাংকে ডিপোজিট করেন, যে 1 বছরের ডিপোজিট করবো আমি, 6 মাসের জন্য ডিপোজিট করব, বা 2 বছরের জন্য ডিপোজিট করব, 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা ব্যাংকের সাথে লেনদেন করেন, অন্য কোথাও লেনদেন করেন না, ঝামেলায় পড়বেন। আসেন, এই 10 নম্বর টাইপের ম্যাথ আমরা একটু আগে করে আসছি, এবং আমি আপনাকে হিন্টস দিয়ে রাখছিলাম যে এই টাইপের একটা ম্যাথ আমরা পরবর্তীতে করব। এখানে বলা হচ্ছে যে জনাব আরিফ একই হার সুদে 5,000 টাকা 2 বছরে এবং 3,000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করেছিল। বছর শেষে 2,200 টাকা লাভ পেল, তাহলে তার সুদের হার কত? মানে 5,000 টাকা 2 বছরের জন্য যেই রেট অফ ইন্টারেস্টে ছিল, 3,000 টাকা 4 বছরের জন্য সেখানেও রেট অফ ইন্টারেস্ট সেম ছিল। তো বলতেছে যে এই দুই জায়গাটা থেকে সে 2,200 টাকা সুদ পায়, তাহলে সুদের হার কত? সুদের হারটা কত? এটা অনেক জায়গাতেই আসছে। তাহলে আমরা ধরে নেই, যে ধরি সুদের হার X%। প্রশ্ন মতে এই যে 5,000 টাকা রাখছে X% সুদে,
কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এখান থেকে প্রাপ্ত সুদের সাথে এই যে 3000 টাকা রাখছে আবার x% হারে 4 বছরের জন্য। তাহলে এই যে 2 জায়গা থেকে প্রাপ্ত সুদের যে সমষ্টিটা সেটা হবে কত? এই যে 2200 টাকা। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে 2 কেটে দেন, 50 দোকানো 100x প্লাস 4 × 100 20x ইজ ইকুয়াল টু 2200। তাহলে এই যে 220x ইজ ইকুয়াল টু 2200 হইলে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? 10। অতএব সুদের হার 10%। এই 10% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা সিম্পল ইন্টারেস্টের উপর আর একটা ক্লাস করব, সেটা আগামী রবিবারে। তো আজকের পড়াশোনা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।